সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেলে, নতুন চ্যানেল টেস্টি অফ ম্যাথামেটিক্স। তোমরা সবাই জানো, তবে রোজ রোজ তো অঙ্ক করতে ভালো লাগে না, তাই আজকে একটু আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করবো। আর তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আলো। তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে বলছি যে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও। তাহলে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি আগে বাড়তে পারবো না, তাই না? তো তোমাদেরও হেল্প হবে, তো আমারও হেল্প হবে। ঠিক আছে, তো চলো শুরু করে যাক। তোমাদের ক্লাস 10-এর যে এই যে আলো চ্যাপ্টারটা আছে, এর মধ্যে কি কি রয়েছে প্রথম আমরা জানবো। ফার্স্ট যেটা আছে তোমাদের এখানে, তোমরা ক্লাস 8 সমতল দর্পণে পড়েছো। এখানে কি আছে? গোলীয় দর্পণে আলোর প্রতিফলন আছে। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। সেকেন্ড কি আছে না, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে আলোর প্রতিসরণ। সেটা কি? লেন্সে, লেন্সে আলোর প্রতিসরণ। এছাড়া কি আছে? আর আছে আলোর বিক্ষেপণ বা বিচ্ছুরণ। আরেকটা যেটা ঘটনা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে পার্টটা, এই যে আলোর প্রতিসরণের যে পার্টের, এর কয়েকটা প্রয়োগ রয়েছে। না কি হচ্ছে, একটা হচ্ছে যে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় কি বা চ্যুতিকোণ নির্ণয়। আর যেটা আছে সেটা হচ্ছে যে আয়তাকার স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের সময় চ্যুতিকোণ, এখানটা লিখছি প্রতিসরণ 0, মানে 0 ডিগ্রি। এই দুটো জিনিস এই পার্টের মধ্যে রয়েছে। আর কি আছে? আর এই যে লেন্সে তো আলোর প্রতিসরণ, এই ঘটনাটা আমরা পড়বোই। এছাড়াও যেটা আছে তোমাদের সেটা হচ্ছে যে 4 নম্বরে এই আমাদের চোখেতে চোখ সংক্রান্ত কিছু ত্রুটি। এই কয়েকটা জিনিস আমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো ফার্স্ট আমরা আজকে যেটা পড়বো, এই গোলীয় দর্পণে আলোর প্রতিফলনটা পড়বো। তার আগে কি করবো, গোলীয় দর্পণের ইন্ট্রোডাকশন গুলো করবো। গোলীয় দর্পণের কি আছে, গোলীয় দর্পণ কাকে বলে, তার ধর্ম কি, তার আগে প্রতিফলনের একটা ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন আমরা দেবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি, আলোর প্রতিফলন। তাই তো, আলোর প্রতিফলন এটা আমরা ক্লাস 8-এ একটু পড়েছি লাইটে। প্রথমে জানতে হবে আলো কি। আলো কি না, আলো এক প্রকার হচ্ছে তির্যক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোর এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে কিন্তু
এটা কি শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, অর্থাৎ যদি কোনো মাধ্যম না থাকে সেখানে কিন্তু আলো চলাচল করতে পারে। তাই তো, এটা আমরা সবাই জানি। কিন্তু শব্দ এক প্রকার তরঙ্গ, কিন্তু শব্দটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ কিন্তু শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না, কারণ সেজন্যই আমরা মহাকাশ থেকে যে কি হয়, যে কথা বলে সে শুনতে পারে, কিন্তু আলো কিন্তু সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আছে, তাই আলো কিন্তু শূন্য মাধ্যমে চলাচল করতে পারে। এবার প্রতিফলন ঘটনাটা কি? আমরা ক্লাস এইটে কি বলছিলাম, সমতল দর্পণে আলোর প্রতিফলন করেছিলাম, তাই তো। এটা দু প্রকার হতে পারে, একটা হচ্ছে সমতল দর্পণে, আর এখানে কি আছে, গোলীয় দর্পণ, তাই তো। আমাদের ক্লাস টেনে কিন্তু এইটা মেন পার্ট আছে, এটাও আছে কিছুটা ইন্ট্রোডাকশনে। তো ফার্স্ট আমরা দেখবো সমতল দর্পণে আলোর প্রতিফলন কিভাবে ঘটে। আর আমরা কি দেখেছিলাম আগেতে, যে একটা এরকম ধরো তল আছে, বিভেদ তল, ঠিক আছে। এবারে ধরো দর্পণ বা কোনো একটা মাধ্যম, এখান থেকে যদি আলোক রশ্মি এসে এইভাবে পড়ে, তাহলে কি হবে, এটা হচ্ছে অভিলম্ব, এই কি হবে, এই পদ বরাবর ফিরে যাবে, তাই তো। তো আমরা কি বলেছিলাম, আপাতন কোণটা আর প্রতিফলন কোণটা কি হয়, সমান হয়, তাই তো। প্রতিফলনের দুটো সূত্র কি ছিল, ফার্স্ট সূত্র ছিল আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, তারপর কি, পেনটা একটু চেঞ্জ করে নি, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি হবে, একই সমতলে থাকবে। আর কি হবে, আপাতন কোণ সমান কি হবে, প্রতিফলন কোণ, তাই তো। তাহলে এটা যদি একটা এ ও বি আমি যদি ধরি, এটা হচ্ছে এ, এটা বি, ঠিক আছে। এটা পি রশ্মি পড়েছে, এটা ও বিন্দু, কিউ পথে ফিরে গেছে, তাহলে কি, এই যে এটা যদি আর দিই, পি ও আর এই কোণটা, আর কিউ ও আর এই কোণটা কি দুটো অত সমান, এই অবিলম্ব এটি কি হলে একটা লম্ব অঙ্কন করা, এই পথে ফেলে অবিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আপাতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রতিফলন কোণ, ঠিক আছে। এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা দুই মাধ্যমে বিভেদ। আর এই দুটো সূত্র কিন্তু এই একইভাবে গোলীয় দর্পণের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। তো আরেকটা জিনিস আছে, সমতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতিকোণ কিভাবে নির্ণয় করা হয় না, এই যদি বিভেদ তলটা না থাকতো, এই আলোক রশ্মি কোন দিকে যেত, এই পথ বরাবর বেরিয়ে যেত, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের গেছে কোন দিকে, এই দিকে, তাহলে এই কোণটা হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে ডেল্টা দিয়ে ইন্ডিকেট করা, ঠিক আছে। চ্যুতিকোণ হচ্ছে আলোক রশ্মি যে পথ বরাবর যাওয়ার কথা সে পথ বরাবর না গিয়ে যতটা দিক পরিবর্তন করে অন্য পথে গেছে, তাহলে দিক, যেই যে দিক পরিবর্তনটা করেছে সেই কতটা পরিমাণ দিক পরিবর্তন করেছে সেটাই তার চ্যুতিকোণ। তো এইদিকে যেত, তাহলে আমরা কি জানি, এইটা একটা সরলরেখা, এই টোটাল, এটা যদি এস দিই আমি, এই পি এস একটা সরলরেখা, এই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে এই কোণটা দেখেছে, এই পি ও কিউ টোটাল কোণটা, তাহলে এই টোটাল কোণটা কত, থিটা প্লাস থিটা মানে 2 থিটা। ডেল্টা সমান কত হয়েছে, 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। বা আপাতন কোণকে অনেকে আই, প্রতিফলন কোণকে অনেকে আর দিয়ে ইন্ডিকেট করে, আই সমান আর, তো অনেকে এইভাবেও লেখে 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস আর, দুটোর মানে কিন্তু একই, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটা চ্যুতিকোণ। তো এরপর সমতল দর্পণে আলোর প্রতিফলনের এই ঘটনাটা গেল। এবার দেখবো আমরা গোলীয় দর্পণে কিভাবে প্রতিফলন ঘটে।
না, গোলীয় দর্পণের ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে অ্যাকচুয়ালি গোলীয় দর্পণটা কি। গোলীয় দর্পণ মানে বুঝতে পারছো, এটা সমতল নয়, এক প্রকার বক্র দর্পণ। ঠিক আছে, এই বক্র দর্পণটা ক প্রকার হতে পারে? একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ, তাই না? তাহলে এই অবতল দর্পণটা কেমন? না, অ্যাকচুয়ালি গোলীয় দর্পণ বলতে বোঝা কোনো একটা দর্পণ, কোন একটা তো গোলকের অংশ, এই গোলকের যদি আমরা একটা পার্টকে কেটে নিই, এরকম করে যদি একটা পার্টকে নিই দর্পণ হিসেবে ব্যবহার করি, তখন সেটাকে কি বলবো? গোলীয় দর্পণ বলবো। যখন এই গোলীয় দর্পণের একটা পার্ট মানে এই ভেতরের পৃষ্ঠটাকে আমরা প্রতিফলক তল রূপে ব্যবহার করব, এটা কি হবে? যখন প্রতিফলক তল হবে ভেতরের দিকটা, তখন কিন্তু এটাকে বলা হবে অবতল দর্পণ। আর যখন এর বাইরের দিকটা প্রতিফলক তল হবে, তখন কিন্তু কি হবে? এটা উত্তল দর্পণ। তখন এইটা প্রতিফলক তল। বোঝা গেছে? এরপর আরো কিছু দর্পণের জিনিস আছে, যেমন আমি এইমাত্র কি বললাম, একটা গোলীয় দর্পণ, ধরা যাক যদি এই প্রকার একটা দর্পণ হয়, এটা একটা গোলকের অংশ। এই যদি একটা গোলকের অংশ হয়, তাহলে এইটুকু পাটে এর নিশ্চয় একটা কেন্দ্র আছে। তাহলে গোলীয় দর্পণটা যে গোলকের কেন্দ্র, মানে গোলীয় দর্পণে কোনটা কেন্দ্র হবে? অ্যাকচুয়ালি এই দর্পণটা যে গোলকের কেন্দ্র, সেটাকে কি বলা হবে? এই দর্পণে বক্রতা কেন্দ্র বলা হয়। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি। ঠিক আছে, এটা সি নাম দিলাম। ঠিক আছে, তো আর এখানটা যেটা, এটাকে ও নাম দিলাম। তো এ ও বি কি না, হচ্ছে ফার্স্ট হচ্ছে এ বি হচ্ছে একটা গোলীয় দর্পণ। সিটা কি? সিটাকে বলা হয় দর্পণের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তো সেটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। এরপর এই প্রতিফলক তলটা আমরা ভেতরের দিকটাকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করছি দর্পণটা। যদি আমরা বাইরের দিকটাকে করতাম, এই যে যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে, তার কিন্তু মানে দর্পণের বক্রতা কেন্দ্রটা প্রতিফলক তলের পেছন দিকে হতো, এটা সামনের দিকে নিয়েছি আমরা, এটা অবতল দর্পণ নিয়েছি। তো যে গোলকের অংশ, সেটা হচ্ছে তার বক্রতা কেন্দ্র। আর বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে এসি সমান ওসি সমান বিসি, এই তিনটেই কি বক্রতা ব্যাসার্ধ। কারণ এই যে গোলকের অংশ, সেই গোলকের যেটা ব্যাসার্ধ, সেটাই এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে। ঠিক আছে, গেল। এরপর যেটা আছে এই এ ও বি, এ ও বি কে বলা হয় দর্পণের রৈখিক উন্মেষ। আর কোন যে এসিবি, এটাকে বলা হয় দর্পণের কৌণিক উন্মেষ। ঠিক আছে, তো এগুলো হলো দর্পণের ইন্ট্রাকশন। এরপর হচ্ছে যে প্রধান অক্ষ কোনটাকে বলে না, এই যে বক্রতা কেন্দ্রগামী কোনো রেখা। ঠিক আছে, বক্রতা কেন্দ্রগামী যে রেখা দর্পণকে, দর্পণ বরাবর যায়, সেটাকে, এটাকে কি বলা হয়? এই যে রেখাটা, এই যে টোটাল রেখাটা গেছে, এই রেখাটাকে বলা হয় কি? এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। আর কি? আর হচ্ছে এই যে ও বিন্দু, এটাকে কি বলা হয়? দর্পণের মেরু বলা হয়। অর্থাৎ প্রধান অক্ষগামী যে রেখা দর্পণকে যে বিন্দুতে ছেদ করে, সেটাকে বলা হয় দর্পণের মেরু। ঠিক আছে, উন্মেষটা কি না, এর কতটা কার্ভ আছে, এই যে কোনটা, এই যে দর্পণটা কতটা ছোট না বৃহত্তর উন্মেষ না ক্ষুদ্রতর উন্মেষ, সেই জন্য এই উন্মেষ কথা ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে দর্পণের কার্ভটা কত, ছোট গোলকের অংশ বড় গোলকের অংশ। ঠিক আছে, সেটা গেল দর্পণের ইন্ট্রোডাকশন। তো আমরা এবার প্রতিফলন কিভাবে ঘটে গোলীয় দর্পণে, সেটা দেখবো। আরো যেটা জিনিস আছে এই বক্রতা কেন্দ্রের সাথে,
এই বক্রতা কেন্দ্র ছাড়াও আরেকটা জিনিস এই দর্পণে পাওয়া যায়, সেটাকে আমরা দেখবো। সেটা কি? যে কি এবার দর্পণের বক্রতা কেন্দ্র ছাড়া আরেকটা যে ঘটনা আছে সেটা আমরা দেখবো। যে ধরা যাক এটা একটা অবতল দর্পণ, আর এটা একটা উত্তল দর্পণ, ঠিক আছে? তাহলে এটা কোন গোলকের অংশ? এটা তো এই প্রকার একটা গোলকের অংশ, তাহলে এর বক্রতা কেন্দ্রটাও নিশ্চয়ই এদিকে হবে, তাই তো? ঠিক আছে। আর কি, আর এর এর কার্ভটা কোন দিকে? এদিকে, তাহলে এর কেন্দ্রটা নিশ্চয়ই এদিকে হবে, ঠিক আছে? তো এটা ধরা যাক সি, ঠিক আছে। এরপর একটা ঘটনা, যে এই দর্পণেতে যদি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে একগুচ্ছ আলোক রশ্মি পড়ে, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট প্রকার বিন্দু দিয়ে এরা নির্গত হয়। এইভাবে আলোক রশ্মি পড়লো, এভাবে ফিরে গেল, এভাবে পড়লো, ফিরে গেল। এই যে নির্দিষ্ট বিন্দুটা দিয়ে গেল, এইটাকে বলা হয় দর্পণের ফোকাস বিন্দু, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আলোক দর্পণের উপর পড়ে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্গত হয়, সেইটাকে বলা হয় দর্পণের কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ফোকাস, ফোকাস বিন্দু, ঠিক আছে। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, দর্পণের সাথে এইভাবে গেল, এও কিন্তু প্রতিফলিত হবে, কিন্তু এ তো আর এদিকে প্রতিফলিত হবে না। এ কি হবে না, এই ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এই পথে গেল, এই পথে এলো, ওকে। এরকম মধ্যে কিন্তু ছবিটা হবে। তো অ্যাকচুয়ালি এই কি হয়েছে, এখান থেকে এসে মিলেছে, আর এই কি এখান থেকে বেরোচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু যাবে কিন্তু দুজনেই সেই ফোকাস বিন্দুতে। এইটা হচ্ছে এই উত্তল দর্পণের ফোকাস, ঠিক আছে। তো একইভাবে সমান্তরাল রশ্মি যেমন এসে ফোকাস থেকে বেরোচ্ছে বলে মনে হচ্ছে বা ফোকাস দিয়ে যাচ্ছে, তাই ফোকাস দিয়ে যে কটা রশ্মিও যাবে বা ফোকাস দিয়ে কোনো আলো রশ্মি গিয়ে যদি দর্পণের উপর পড়ে, সে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে না। একইভাবে এর বিপরীত ঘটনাটাও ঘটবে। আমি এখন দেখালাম যে ওই দিক দিয়ে গেল, তো তো এরপর যদি এইটা আমি যদি দর্পণের ফোকাস ধরি, এটা যদি বক্রতা কেন্দ্র ধরি, এই বিন্দু দিয়ে কোনো রশ্মি ধরো এইভাবে পড়লে, সে কিন্তু এর সমান্তরাল ভাবে যাবে, ঠিক আছে। এটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। আবার যদি এই পথেও, সরি ছবিটা একটু বেঁকে গেল, আবার যদি এই পথেও গিয়ে পড়ে, সে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে যাবে। একইভাবে বিপরীত ঘটনাটাও ঘটবে, ঠিক আছে। তো ফোকাস গেল। এরপর যেটা আছে ফোকাস তল। এই ফোকাস বিন্দুটা একটা নির্দিষ্ট তলের উপর অবস্থিত, ঠিক আছে। দর্পণের এই যে ফোকাস বিন্দু, আমি অবতল দর্পণের ক্ষেত্রেই বলছি, দর্পণের যদি এইটা ফোকাস বিন্দু হয়, এই ফোকাস বিন্দুটা একটা নির্দিষ্ট তলের উপর অবস্থিত। এই যে তলটা, এটাকে কি বলা হয়? ফোকাস তল বলা হয়। কেন এই তলটার প্রয়োজন? না, ধরা যাক যে প্রধান অক্ষের ওপর কোনো রশ্মি, এই যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কোনো রশ্মি গুলো পড়ছিল, তাই তো? তো যদি কোনো রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে না পড়ে নিজেরা পরস্পর সমান্তরাল ভাবে পড়ে, এরকম ভাবেও তো পড়তে পারে, তাহলে এই রশ্মিগুলো কোন দিকে যাবে না, এরা এই ফোকাসের সাথে কোনো একটা ফোকাসের সাথে অবিলম্ব ভাবে কোনো নিচের দিকে অথবা অপর দিকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কি হবে, নির্গত হবে, ঠিক আছে। এই কিন্তু এইখানেই হবে, তাহলে এইটাকে তখন বলা হবে কি, মুখ্য ফোকাস। আর প্রধান অক্ষের ওপর অবস্থিত ছাড়া অন্য কোনো ফোকাস যেটা দিয়ে মানে ফোকাস তলের উপর অবস্থিত, মানে নিজেরা নিজেরা পরস্পর সমান্তরালভাবে আবর্তিত রশ্মিগুলো দর্পণের আপতন হওয়ার পরে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্গত হয়, যে নির্দিষ্ট বিন্দু মানে ফোকাস, মানে মুখ্য ফোকাস ছাড়া অপর যে নির্দিষ্ট একটা বিন্দুতে নির্গত হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? গৌণ ফোকাস। তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু একটাই, কিন্তু এইটা অসংখ্য হতে পারে।
একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। কিভাবে? ওই এক নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অসংখ্য হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট ভাবে একটা। তো বোঝা গেল ফোকাস কোনটা। তো চলো এরপর যা যা গোলীয় দর্পণ কিভাবে প্রতিবিম্ব গঠন করে। গোলীয় দর্পণের ক্ষেত্রেও কিন্তু আর একটা জিনিস আছে। গোলীয় দর্পণের ক্ষেত্রেও কিন্তু ওই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কিভাবে সমান হয় সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। না ধরা যাক এই একটা দর্পণ, এর যদি উপর দিয়ে একটা রশ্মি একটা রশ্মি পড়লো, বা আমি এমনি দেখাচ্ছি, ঠিক আছে? এটা ধরো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমি ফোকাস, ঠিক আছে? ধরা যাক কি বলবো, মানে এরকম ভাবেই কোনো একটা রশ্মি পড়লো, ঠিক আছে? তাহলে এ প্রতিফলিত হয়ে কি হচ্ছে, ফোকাস দিয়ে যাচ্ছে। তো তাহলে এর ক্ষেত্রে আপাতন কোণ প্রতিফলন কোণ কেমন হচ্ছে না, এই যে বক্রতা কেন্দ্র থেকে এই যে রেখাটা, এটা কি, এটা হচ্ছে এর অভিলম্ব। কেন অভিলম্ব? না, এর উপর যদি আমরা স্পর্শক টানি একটা, তো কি হবে না, স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ কি হয়, পরস্পর লম্ব হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এইটা হচ্ছে এর অভিলম্ব, তাহলে এইটা তখন হবে আপাতন কোণ, এটা তখন হবে প্রতিফলন কোণ। এইটা হবে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে তখনও কিন্তু এই আপাতন কোণ মানে আই ইজ ইকুয়াল টু আর কিন্তু হয়। ঠিক আছে? বোঝা গেছে? তো চলো এরপর এই দর্পণের বক্রতা ব্যাসার্ধর সাথে ক্ষুদ্র উন্মেষের দর্পণের ক্ষেত্রে এই বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে নাকি? ক্ষুদ্র উন্মেষে দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তো কি না, দেখা যাক, আমি জাস্ট ছবিটা আঁকছি কিন্তু তোমাদেরকে লিখে এগুলোকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এটা একটা দেখা যাক, এটা একটা অবতল দর্পণ, আর এইটা নিচ্ছি আমি একটা উত্তল দর্পণ। তাহলে ধরা যাক এ বি হচ্ছে দর্পণ দুই ক্ষেত্রী, ঠিক আছে? এ হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, ঠিক আছে? আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? তো ধরা যাক সবই চিহ্নিত করা হয়ে গেছে। আর এক্ষেত্রেও তাই, এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এস, ঠিক আছে? তাহলে ধরা যাক প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোর রশ্মি পড়লো, দিয়ে কি হলো, ফোকাস দিয়ে নির্গত হলো, ঠিক আছে? এই কিন্তু ধরা যাচ্ছে আমি ধরছি এটা পি বিন্দু থেকে আসছিল, এখান দিয়ে পড়ে কিউ বিন্দু দিয়ে নির্গত হয়েছে, ঠিক আছে? এখানে পড়েছে ধরছি আমি, সরি এটা আর পথে নির্গত হয়েছে ধরো, আর এইটাকে কিউ ধরো, দেখতে ভালো লাগবে, তাই তো? তাহলে যদি আমি দেখি অ্যাকচুয়ালি ভালোভাবে, তাহলে দেখো তো, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ এটা তো আমরা জানি, তাহলে এটা একটা থিটা, আর এটাও একটা থিটা, এটা তো আমরা জানি, তাই তো? একইভাবে এই ক্ষেত্রে যদি দেখি, তাহলে এও পরে কি হবে, এই ফোকাস বিন্দু থেকে আসছে বলে মানে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, তাই তো? তাহলে এই আপাতন কোণ সমান প্রতিফলন কোণ আমরা জানি, যেটা বক্রতা কেন্দ্র থেকে যোগ প্রদত্ত, মানে বক্রতা কেন্দ্র থেকে যে রেখাটা যাচ্ছে মানে অভিলম্বটা, তাহলে কি হবে, এটাও থিটা, এটাও থিটা। তাহলে ফার্স্ট আসছে আমি, এইটার ক্ষেত্রে, না এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোণ কি, পি কিউ সি সমান কি, পি কিউ সি সমান কি, সি কিউ আর, সি কিউ আর সমান থিটা, যেহেতু কি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, তাই তো? এবার দেখো আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এও কি হবে, থিটাই হবে।
তাহলে কি আমরা জানি পি কিউ সমান্তরাল কি, এখানটা সিওই লিখছি এই রেখাটা, আর ছেদক হচ্ছে কিউসি। তাহলে কোণ পি কিউ সি সমান কি একান্তর কোণ। একান্তর কোণ কোনটা হচ্ছে কিউসিএফ। তাহলে ডেল্টা এই যে এফ সি কিউ, তাহলে ডেল্টা কিউ সি এফ থেকে কি পাবো আমরা, তাহলে এর এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হয়ে যাবে, তাহলে কি পাবো নাকি সিএফ সমান কি পাবো কিউএফ, এটা আমরা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা পাবো না, এই যে বলেছিলাম ক্ষুদ্র উন্মেষ, ঠিক আছে, এখানটা লিখেছি ক্ষুদ্র উন্মেষ। এই ক্ষুদ্র উন্মেষটার জন্য একটা জিনিস হয়, সেটা হচ্ছে এই ক্ষুদ্র উন্মেষের দর্পণের ক্ষেত্রে কি হয়, কি হয়, এই যে কিউএফ আর ওএফ এই দুটো রেখা কিন্তু সমান হয়। অ্যাকচুয়ালি বোঝা গেছে, এই কিউএফ আর ওএফ এটা হচ্ছে দর্পণটার ধর্ম, কিউএফ সমান ওএফ। তাহলে আমরা কি পেলাম, কিউএফ সমান ওএফ আর ওএফ সমান সরি কিউএফ সমান এফসি, এখানে তো পেয়েছি। তাহলে অতএব কি লিখতে পারি, ওএফ সমান কি এফসি, তাই তো, এটা আমরা লিখতে পারি। এটা যদি এক আর এটা দুই হয়, এই এক আর দুই লিখতে পারি, এক ও দুই থেকে কি পাই, ওএফ সমান এফসি। তাহলে দর্পণের ফোকাস দৈর্ঘ্যটাকে যদি আমি ছোট এফ ধরি, তাহলে এটা তো ওয়েভ সমান এফসি, তাহলে এইটা আর এইটা ছোট দুটি হলো, তাহলে কি হলো হাফ অফ ওসি হয়ে গেল। দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা যদি আমি এফ ধরি আর বক্রত ব্যাসার্ধটা যদি আর হয় রেডিয়াস, কি সম্পর্ক পেলাম, পেলাম হচ্ছে এফ ইজিক্যাল টু আর বাই টু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষাতে বারবারই আসে। এটা অবতল দর্পণের ক্ষেত্রে গেল, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রেও একই আসবে জিনিসটা, এফ ইজিক্যাল টু আর বাই টু ওর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে ওইটার ক্ষেত্রে কিভাবে হবে সেটার উপর আমি দেখবো। না দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই কি পি কিউ সমান্তরাল কি আছে, এই যে ওসি, তাই তো, ও ছেদক হচ্ছে এই যে হচ্ছে তোমার ছেদক হচ্ছে হুম পি কিউ সমান্তরাল হচ্ছে, ছেদক হচ্ছে এই যে তোমার সিকিউটা। সিকিউ যদি ছেদক হয় তাহলে কি লিখতে পারি দেখো তো, এই যে পি কিউ সরি পি কিউ, তো এই নাম দিয়ে দিই আমি টিচ, ঠিক আছে। তাহলে পি কিউ টি, এই যে পি কিউ টি এবং পি কিউ টি এর সাথে কে সমান হবে অনুরূপ কোণ, এর সাথে কে সমান হবে অনুরূপ কোণ, এই কোণটা, তাই তো, অনুরূপ কোণ কিউ এফ সি। আর এইটার সাথে কি হবে কোণ আর কিউ টি সমান বিপ্রতীপ কোণ, কি হবে আর কিউ টি সমান বিপ্রতীপ কোণ, এই কোণটা কি হবে না এফ কিউ সি, তাই তো। তাহলে ডেল্টা এর সাথে কি পেলাম আমরা, এই ডেল্টা কিউ এফ সি থেকে আমরা কি পাচ্ছি না এফ সি সমান কিউ এফ। আর ক্ষুদ্র উন্মেষের জন্য ক্ষুদ্র উন্মেষের ওই লেখাটা একই হবে, কি হবে ক্ষুদ্র উন্মেষের দর্পণের জন্য কিউ এফ সমান কি হবে না ও এফ। তাহলে একইভাবে এখানেও আমরা কি লিখবো, ও এফ সমান এফ সি
সমান কি হাফ অফ ওসি। এখান থেকে এইটা একই প্রমাণ বুঝতে পেরেছো। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে গেল এই জিনিসটা, অবতল দর্পণের ক্ষেত্রে ওইটা। দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। এরপর যেটা আছে আলো প্রতিফলনের ঘটনা। এরপর আমরা আলো প্রতিফলনটা শুরু করতে পারবো। ঠিক আছে। তার আগে এই ইন্ট্রোডাকশন গুলো মানে দরকার ছিল, আমাদের এগুলো জানা দরকার। ঠিক আছে। তো এরপর যেটা আসছে আলোর প্রতিফলন, আলোর অবস্থান ক্ষেত্রে ধরা যাক ফার্স্ট আমরা যেটা শুরু করছি বস্তুর অবস্থান। অসীম। ঠিক আছে। তাহলে একটা এটা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুরোটাই অবতল দর্পণের উপর। ঠিক আছে। বস্তুর অবস্থান যদি অসীমে হয় তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ধরা যাক কোথায় হবে, বস্তুর অবস্থান অসীম। তাহলে অসীম থেকে কোনো দুটো যদি আলোর রশ্মি এসে পরস্পর পড়ে তাহলে দুজনই কোথায় এসে মিলিত হবে? ধরা যাক অসীম থেকে এরকম দুটো আলোর রশ্মি এসে পড়লো দর্পণের পরস্পর সমান্তরালভাবেই পড়বে কিন্তু, হ্যাঁ। তাহলে কোথায় যাবে? এটা যদি এফ, এটা যদি সি হয় কি হবে? এরা দুজনেই ফোকাস দিয়ে যাবে অ্যাকচুয়ালি এই বিন্দু। তো কি হবে? প্রতিবিম্ব কোথায় হবে? ফোকাস। ঠিক আছে। 2 নম্বরে এই বস্তুর অবস্থানটা কোথায় হবে? না, বক্রতা কেন্দ্রের বাইরে। বা 2f এর বাইরে, কারণ 2f টা কি বক্রতা কেন্দ্রই তো, 2f দূরত্বটা 2f এর বাইরে। তাহলে কি হবে? এই যদি একটা দর্পণ, এটা যদি এফ, যদি সি লিখি, এইখানে যদি একটা বস্তুকে আমরা রাখি পি কিউ, তাহলে কি হবে? এইভাবে পড়বে, এর সমান্তরাল ভাবে যাবে। আর একটা কি হবে? এই একটা রেখা ফোকাসের মধ্যে দিয়ে যায়, এর সমান্তরাল ভাবে যাবে। যে এরা দুজন পরস্পরকে যেখানে ছেদ করবে সেখানে প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বটা কেমন হলো? এই দর্পণের বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে কি হয়েছে? অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়েছে, মানে উল্টানো। তো প্রতিবিম্বটা এখানে কেমন হয়েছে? না, অবশিষ্ট, অবশ্যই কিন্তু সদ্বিম্ব হয়েছে। ঠিক আছে, সদ। আর কি হয়েছে? বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে গঠিত হয়েছে। আর কি হয়েছে? খড়বাঁকা হয়েছে, মানে অর্থাৎ ছোট হয়েছে। বস্তুর যে আকার ছিল তার থেকে প্রতিবিম্বর আকারটা, যদি আমি পি টেস্ট হয়েছে, কিউ টেস্ট হয়েছে, তাহলে এটা কি হয়েছে? ছোট হয়েছে, অর্থাৎ খড়বাঁকা হয়েছে। হয়েছে, বোঝা গেছে। নেক্সট যেটা আসবে, যে এরপর আমরা রাখবো বক্রতা কেন্দ্রে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রের বাইরে রাখলাম, এরপর বক্রতা কেন্দ্রে রেখে দেখবো কোথায়। আর উৎপল দর্পণের ক্ষেত্রে পরে রাখবো, কারণ উৎপল দর্পণের ক্ষেত্রে তো বক্রতা কেন্দ্রের মাঝে ওই সাথে বস্তুকে রাখা যাবে না, তাহলে কিন্তু অসৎ বস্তু হয়ে যাবে। কারণ উত্তল দর্পণের প্রতিফলক তলটা বাইরের দিকটা, ভেতরের দিকটা তো ওই দিকে বক্রতা কেন্দ্র, তাহলে ওই দিকে তো আমরা বস্তু রাখতে পারবো না, রাখলে আমরা বাইরে রাখবো প্রতিফলক তলের বাইরে। তো সেক্ষেত্রে এক প্রকারই হবে, সেটা আমরা লাস্ট দেখবো। তো তার আগে যেটা আসছে, এবার যদি রাখি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখবো, 3 নম্বর বক্রতা কেন্দ্রে বস্তু, তাহলে কেমন হবে? না, এই যদি একটা দর্পণ হয় তাহলে এ হচ্ছে সি, এ হচ্ছে এফ। এইখানে যদি আমি একটা বস্তুকে রাখি, এটা যদি পি কিউ আমি দিই, এ কিন্তু প্রথমে পরে কোথায় দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে এরপর এ ফোকাস দিয়ে পরে কোথায় দিয়ে যাবে? এই বক্রতা কেন্দ্রে এসে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে। এবং কি হবে? এইটাই কি হবে? পি ডাস্ট কিউ ডাস্ট।
এবং কি বস্তুর আকারে সমান হবে, অর্থাৎ প্রতিবিম্বটা কেমন হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, আর কি হবে, সমান হবে, আর কি হবে, বক্রতা কেন্দ্রেই হবে। অর্থাৎ প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে, বক্রতা কেন্দ্রেই হবে। ঠিক আছে। আর যেটা আছে 4 নম্বর, এরপর কোথায় রাখবো, আর বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে, কেন্দ্র ও ফোকাসের মাঝে। তাহলে কি হবে, ধরা যাক এই একটা দর্পণ, তাই তো, এর এটা যদি এফ হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, তাহলে এর মাঝে যদি আমরা বস্তুকে রাখি, এ এই পথে পড়ে কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, আর এ এই পথে পড়ে কোথা দিয়ে যাবে, সরি গোলমাল হয়ে গেল, যদি ভালো করে আঁকি, তো কি হলো, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে সি, তাহলে এখানে যদি আমরা বস্তুকে রাখি, এ ফার্স্ট পড়ে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে, আর একটা কি হবে, sorry, আরেকটা হচ্ছে এই ফোকাস দিয়ে যে এই তলে পড়বে, যে কোথা দিয়ে নির্গত হবে, এই পথ দিয়ে যাবে, এই কিন্তু বক্রতা কেন্দ্রে বাইরে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা গঠিত হবে। তো প্রতিবিম্বটা কোথায় হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, আর কি হবে, বিবর্তিত হবে, অর্থাৎ বস্তুর থেকে আকারে বড় হবে, আর বক্রতা কেন্দ্রে বাইরে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে। ঠিক আছে। এরপর যেটা আসছে, আর হ্যাঁ তোমাদের কিন্তু এই ছবিগুলো পরীক্ষায় কিন্তু আঁকতে বলে, ঠিক আছে, তো তোমরা এগুলো পেন্সিল দিয়ে আঁকবে, আমাদের তো বোর্ডে আঁকা হচ্ছে, তো আমরা অত পিন পয়েন্ট বা পার্টিকুলারলি আঁকতে পারবো না, তো তোমরা কিন্তু পেন্সিল দিয়ে যদি আঁকো, তাহলে কিন্তু দেবে তোমরা ঠিকঠাক ভাবে আঁকতে পারবে, পেন্সিল আর স্কেল দিয়ে চিত্র অঙ্কন কিন্তু করে। ঠিক আছে। এরপর যেটা আসছে ফোকাসে আর ফোকাসের মধ্যে রাখবে, যদি আমরা ফোকাসে রাখি তাহলে কি হবে, বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি তাহলে কি হবে, না এই একটা দর্পণ, এর যদি ফোকাস বিন্দু এটা, আর সি যদি এটা হয়, ধরা যাক এইখানে আমরা বস্তুকে রেখেছি, তাহলে এ তো পরে প্রথম এই ফোকাস, সরি, তেড়ে যাচ্ছে, পরে এই প্রথম ফোকাস দিয়ে যাবে, তাই তো, এই পথে পড়লো, সেই পথে ফিরে গেল। আরেকটা হচ্ছে কি হবে, এই বক্রতা কেন্দ্র দিয়ে এই বস্তুর মধ্যে দিয়ে যাওয়ার পর এই দুটো রেখা কি হবে, এদিকেও সমান্তরাল ওদিকেও সমান্তরাল, অর্থাৎ এটা কোথাও যে মিলবে না, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে হবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুকে যদি ফোকাস বিন্দু রাখা, তার প্রতিবিম্ব কোথায় হবে, অসীম, আর অসীম থেকে আগত কোনো বস্তুর আলোক রশ্মি প্রতিবিম্ব কোথায় করতে হবে, ফোকাস হবে, সেটা আমরা ফার্স্টেই বলেছি। ঠিক আছে। এবার যদি ফোকাসের মধ্যে রাখি, ফোকাসের ভিতর, তাই তো, ফোকাসের ভিতরে যদি রাখি তাহলে কেমন হবে, যদি একটা দর্পণ হয়, ধরা যাক এইটা ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তাহলে ফোকাসের ভিতরে মানে এখানে রেখেছি, এখান দিয়ে বসে প্রতিবিম্ব যাওয়ার পর আলো রশ্মি এইদিকে গেল, ফিরে গেল, আর একটা রশ্মি কোন দিকে যাবে, এটা কিন্তু যে এই পেছন দিকে যে এখানে মিলিত হয়, এটা কি হয়েছে, অসৎ বিম্ব তৈরি হচ্ছে, তার প্রতিবিম্বটা কেমন হয়েছে, অসৎ হয়েছে, কিন্তু অবশিষ্ট হয়নি, সমশিষ্ট হয়েছে, অর্থাৎ সোজা দাঁড়িয়ে আছে, আর কি হয়েছে, বিবর্ধিত। ঠিক আছে। আর কি হয়েছে, আর এটা তো প্রতিবিম্ব উল্টে গেছে, অবস্থান তুলে যাওয়ার দরকার নেই, দর্পণের পেছনে, অবস্থানটা কোথায়, দর্পণের পিছনে। ঠিক আছে। তো এই ছিল প্রতিবিম্বের প্রকৃতিগুলো আর বস্তুর অবস্থানের বিভিন্ন ধরনের প্রতিবিম্ব নির্ণয়। ঠিক আছে।
তো আর উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হবে না, এই যদি একটা উত্তল দর্পণ হয় তাহলে একটু এইদিকে বক্রতা কেন্দ্র এইদিকে ফোকাস, তাহলে আমরা তো বস্তুর অবস্থানটা এইভাবে বলতে পারবো না যে ফোকাসের মধ্যে বক্রতা কেন্দ্রের মধ্যে, একটু এদিকে যে কোনো একটা বস্তুকে যদি এখানে রেখে দিই এমন হবে যে ফার্স্ট যে কোন দিক দিয়ে যাবে বলে মনে হবে ফোকাস থেকে এইদিকে একটা রশ্মি বেরিয়ে যাবে, তাই তো এইদিকে পড়ার পরে আর কি হবে আরেকটা রশ্মি এইখান থেকে কোন দিক দিয়ে যাবে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এই বক্রতার কেন্দ্র থেকে এই একটা রশ্মি, তাহলে এ তো লম্ব ভাবে আবর্তিত হয়েছে, এই লম্ব ভাবেই ফিরে যাবে, তাহলে এরা দুজন যেখানে ছেদ করবে সেখানে এদের প্রতিবিম্বটা গঠিত হবে। কেমন হয়েছে প্রতিবিম্বটা? অসৎ সমশীর্ষ আর কি হয়েছে খর্বাকা, কোথায় হয়েছে দর্পণের পিছনে, ঠিক আছে। তো সেই কারণে এই যে অবতল দর্পণটাকে তাহলে কোথায় প্রতিবিম্ব গঠন করছে, অবতল দর্পণ যদি খুব কাছাকাছি, তাহলে দর্পণকে আমরা চিনবো কিভাবে, যে কোনো একটা দর্পণের যদি খুব কাছাকাছি বস্তুকে রাখার পরে, খুব কাছে অর্থাৎ ফোকাসের মধ্যে বস্তুকে রাখার পরে সে যদি সমশীর্ষ আর বিবর্ধিত প্রতিবিম্ব অসৎ বিম্ব গঠন করে তখন সে কি হবে অবতল দর্পণ, আর যদি ক্ষুদ্র খর্বাকার সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে তখন সেটা কি হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে দর্পণ চেনার উপায়। দ্বিতীয় কথা, আর এই দর্পণগুলোকে তাহলে কোথায় ব্যবহার করা হবে, কারণ এই যে উত্তল দর্পণটা এর কি হচ্ছে একটা অনেক বড় এরিয়া, অর্থাৎ বড় বস্তুগুলোকে অনেক ছোট জায়গার মধ্যে ক্যাপচার করতে পারে, অর্থাৎ এর দৃষ্টিক্ষেত্র অনেকটা বেশি। সেই কারণে এই উত্তল দর্পণকে কোথায় ব্যবহার করা হয়, গাড়ি ভিউ ফাইন্ডারে। আর কি অবতল দর্পণকে কোথায় ব্যবহার হয়, কারা ব্যবহার করে না দন্ত চিকিৎসকরা, কারণ তাদের কি হবে ছোট দাঁতের ভেতরে ছোট জিনিসকে বড় করে দেখতে হবে। আর একটা জিনিস তোমাদের আছে যেটা গাড়ির হেডলাইট, এখানে ব্যবহার করা হয় প্রতিবৃত্তকার দর্পণ। এর কিন্তু দৃষ্টিক্ষেত্রটা সর্বাধিক, ঠিক আছে। এই হচ্ছে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক। তো এই ছিল তোমাদের আছে প্রতিফলন আলোর, ঠিক আছে। তো প্রতিফলনটা আজকে কমপ্লিট করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লাগবে জিনিসটা পড়বে। আলো খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো আজকের মতো চলো টাটা, নেক্সট দিনে আমরা প্রতিসরণ পড়বো, ঠিক আছে। তো আজকের মতো টাটা, গুড বাই, লাভ ইউ, ওকে।